কতদিন হলো মেয়েটাকে দেখি না। তুই একবার গিয়ে দেখে আসবি আয়ান, কেমন আছে জানি না। ফোনে তো বলে সবকিছু ঠিক আছে, কিন্তু কেন জানি আমার মনটাও খচখচ করছে। প্লেটে তরকারি দেওয়া শেষ করে উক্ত কথাটি বলেন আমিনা ইসলাম। আয়ন খেতে শুরু করেছে মাত্র। প্রচণ্ড গরম আজকে। দিন দিন তাপমাত্রা বাড়ছে ঢাকা শহরে। তিশার বাবা আগে ভাগে খেয়ে বেরিয়ে গেছেন কি একটা কাজে। তৃষা তৃষা তো সবসময় বলে ও ভালোবাসে মা, তাহলে তুমি এত চিন্তা করো কেন? তুই বুঝবি না বাবা, মায়ের মন সন্তানের জন্য এমন করে কেন। আমার বিশ্বাস কিছু একটা সমস্যা হচ্ছে ওর। মেয়েটা ভীষণ চাপা, তাহামির মতো না, তাই তৃষাকে নিয়ে চিন্তা বেশিই হয়। চেয়ার টেনে বসলেন আমিনা। আয়ন মায়ের কথায় মনোযোগ দিল এবার। কিছুটা ভেবে বলো, ঠিক আছে মা, আমি বরং কালকেই যাব, তুমি আর টেনশন নিও না। হে নাও তুমি, বেলা হলো ভালোই। ঠিক আছে বাবা। আয়ন যে চিন্তা করছে না এমন কিন্তু নয়। তৃষার ব্যবহারে অস্বাভাবিকতা সে লক্ষ্য করেছে, কিন্তু মায়ের সামনে সেগুলো বলে তিনি আরও বেশি চিন্তা করতেন বলেই বলেননি আয়ন। রুমে ডেকে সব কিছু অন্ধকার দেখে চমকালো শহন। এত তাড়াতাড়ি তো তাহমি ঘুমায় না কোনোদিন। 9টা বেজেছে। অফিস থেকে ফিরল শহন। ঘরে ঢুকতে ঢুকতে তাহমিকে ডাকলো শহন। তাহামি, ঘর অন্ধকার কেন? বাতি জ্বেলে দিল শহন। বিছানায়ও তো নেই মেয়েটা। শহন ব্যাগ, মানি ব্যাগ, ফোন ও যাবতীয় জিনিসপত্র টেবিলের উপর রেখে ওয়াশরুমের দিকে এগুলো, কিন্তু সেখানেও তো তাহমি নেই। কিছু মাথায় আসছে না শহনে। তাহলে হয়তো রান্নাঘরে আছে ভেবে ওয়াশরুমে ঢুকে ফ্রেশ হয়ে নিল সে। ওয়াশরুম থেকে বের হতেই দেখে তাহমি বিছানা ঠিক করছে। আবারও চমকালো শহন। বিস্ময় নিয়ে শুধালো, এতক্ষণ কোথায় ছিলিস তাহামি? রান্নাঘরে ছিলাম, চল খেয়ে নিবি। মাথা ব্যথা করছে খুব, তাড়াতাড়ি ঘুমাবো। শহন তোয়ালে দিয়ে হাত মুখ মুছে নিল। তামির পিছু পিছু ডাইনিং টেবিলের দিকে এগুলো। তামির কথাবার্তা কেমন যেন সন্দেহজনক লেগেছে শহনে, কিন্তু সেটা বলেনি আর। রাতের খাওয়া দাওয়া সবাই একসাথেই করলো আজ। আতল খান, ফরিদা, শহন ও তাহমি বেশ জমিয়ে খাওয়া দাওয়া করে যে যার রুমে গিয়ে শুয়েছে। তামির কথা মতো বিছানায় শুয়ে সোজা চোখ বন্ধ করে রেখেছে। শহন কখনো তাহমিকে ঘুমানোর জন্য এরকম তাড়াহুড়ো করতে দেখেনি, এমনকি ভীষণ অসুস্থ থাকাকালীন সময়ও না। তবু নিজের ভাবনায় লাগাম টেনে নিজেও ঘুমানোর চেষ্টা করলো শহন। অতঃপর কিছুক্ষণের মধ্যে সফলতা এলো। শহন ঘুমিয়ে যেতেই বিছানা থেকে উঠে পা টিপে টিপে বারান্দায় দিকে এগোলো। কিছু অসম্পূর্ণ কাজ ছিল তার, সেগুলো দ্রুত কমপ্লিট করে তারপর ঘর থেকে বেরিয়ে গেল চুপিসারে। পরীক্ষা শেষ হতেই অনিমা আয়নকে পুরোদমে জ্বালতন করা শুরু করে দিয়েছে। এই যেমন 12টা 11:45 বেজেছে। এই মুহূর্তে আয়নকে দেখবে বলে বায়না ধরেছে সে। আয়ন কতক্ষণ বুঝিয়েছে, কিন্তু এই মেয়ে ভীষণ তারা, যা বলে তাই করতে হয়। না করলে আজকাল গাল ফুলিয়ে থাকে, নয়তো বাচ্চাদের মতো কান্নাকাটি করতে শুরু করে, যার একটাও আয়নের ভালো লাগে না। ফলে বাধ্য হয়ে অনিমার রুমে এসে উপস্থিত হয়েছে আয়ন। বাড়ির পেছন দিকে দেওয়াল টপকে ভেতরে ঢুকে তারপর পাইপে রুমে ঢুকতে হয়েছে তাকে। বিছানায় আদর্শ অবস্থায় ছিল অনিমা। হঠাৎ জানাল দিয়ে কিছু ভেতরে পড়ার আওয়াজে সেদিকে তাকালো। আয়নকে দেখতেই খুশিতে লাফিয়ে বিছানা থেকে নেমে গিয়ে জড়িয়ে ধরে লাফিয়ে কোলে ওঠে। দুপা দুপাশে রেখে বাচ্চাদের মতো গলা আঁকড়ে ধরে ঝুলে আছে অনিমা। আয়ন বড় বড় নিঃশ্বাস ফেল কয়েকটা, কিছুটা বিরক্ত হয়ে বলল, অনিমা, কেন এরকম পাগলামি করো বলো তো? এখন যদি তোমার বাবা কোনোভাবে টের পেয়ে যান আমি তোমার রুমে আছি, কি হবে জানো? অনিমাকে ওভাবেই নিয়ে বিছানায় গিয়ে বসলো আয়ন। অনিমা এখনো চুপ করে একইভাবে ধরে আছে আয়নকে। কি হবে? আমি বলবো আমি তোমাকে ভালোবাসি। হ্যাঁ, তারপর তোমার বাবা বাংলা ছায়াছবির নায়িকাদের বাবার মতো বলবেন আমার মেয়েকে ভুলে যেতে তুমি কত টাকা নেবে, টাকা না নিলে তোমার পরিবারকে শেষ করে ফেলবো আমি। আয়নের কথাই অনিমা ঠোঁট টিপে হাসছে। আয়ন মুখ গোমরা করে বসে আছে। বেশায় ভীষণ ঝামেলা পথে হচ্ছে তার, এটা অনিমা বুঝতে পেরে গাঢ় করে তার ঠোঁটে ঠোঁট ছুঁয়ে দিল। আয়ন বরফের মতো জমে গেল সেখানেই। সমস্ত বিরক্তি চাপাড়া গলে জল হয়ে গেল। ঘড়ির কাঁটায় রাত ঠিক 12টা বাজতে 2 মিনিট বাকি। হঠাৎ তাহমির মৃদু আওয়াজে ঘুম ভেঙে গেল শহনের। এমনি ঘুম পাতলা ছিল। চোখ মেলে তাকে তাহমিকে পাশে না দেখতে পেয়ে
ব্যস্ত হয়ে উঠল সে। বাতি জেলে দেখলো পুরো ঘরে তাহমি নেই। আওয়াজটা তবে বেলকনি থেকে এসেছিল ভেবে সেখানে এগিয়ে গেল সহন। নজর বুলিয়ে দেখার আগেই রুমে অন্ধকার নেমে এলো। সহন চমকালো, কি হচ্ছে তার সাথে? আর তাহমি কোথায়? সবাই ঠিক আছে তো? এর মধ্যে দেওয়াল ঘড়ির টিকটিক আওয়াজে কান খাড়া হয়ে যায় সহনের। রাত 12টায় বেজেছে। ঘড়িটা তেমনই জানান দিল। সহন সহসা চোখের সামনে একটা মোমবাতি জ্বলে উঠল সহনের। তারপর 2 থেকে 3টে, 3টে থেকে 4টে। বেলকনিতে মোমবাতির আলোর সৌন্দর্যে এবার সবকিছু পরিষ্কার হয়ে গেল সহনের সামনে। তামি ঠোঁটের কোণে মিষ্টি হাসি রেখা ফুটে উঠেছে। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার শহন। শন থমকে গেছে তাহমির পাগলামিতে। ছোট টেবিলের উপরে রাখা আছে শনের ফেভারিট চকলেট ফ্লেভারের কেক, সাথে কিছু লাল রঙের বেলুন আছে সাজানো। বেলকনির ফুলেরও সাদা ও নীল রঙের বেলুনের ছড়াছড়ি। কেকটার উপর সুন্দর করে লেখা আছে, তোমার প্রতিটি জন্মদিন যেন তোমার বউয়ের হাতের কেক খেয়েই কাটে। তাহমি, ভাই রে ভাই, তুই এসব করেছিস? শন কিছু বলতে পারল না। তাহমিকে শক্ত করে জড়িয়ে ধরে মাথায় হাত বুলিয়ে দিতে লাগলো। ভাই না, বউ হবে। যাকে এসব পরে করবি, চল আগে কেক কেটে নিবি, খেয়ে বল কেমন হয়েছে। শন চালন জড়িয়ে ধরে রেখে শুধালো, তুই বানিয়েছিস কেক? তাহমি মাথা নেড়ে সম্মতি দেয়। শন আটকে উঠল তাতে। পূর্ণ দুর্ঘটনাটা আবারও মাথা চাড়া দিয়ে উঠল তার। তুই একা একা আবারও রান্নাঘরে গিয়েছিলি? যদি আবারও কোনো দুর্ঘটনা ঘটে যেত? শান্ত হ প্লিজ। একবার অঘটন ঘটেছে বলে কি বারবার ঘটবে? তাছাড়া আমি ভুল থেকে শিক্ষা নিয়েছি। ওড়না সাবধানে পেঁচিয়ে রেখে কাজ করেছি। এখন ছাড়, আমাকে কেক কাটতে হবে না। তাহমি এক প্রকার শনকে ছাড়িয়ে নিল নিজেকে। শনের ভীষণ খুশি লাগছে। প্রিয় মানুষটি জন্মদিনে এভাবে সারপ্রাইজ দিলে সবারই ভালো লাগে। তাহমি শনকে নিয়ে টেবিলের সামনে দাঁড় করালো। শন ফু দিয়ে এক একে সবগুলো মোমবাতি নিভিয়ে ফেলেছে। তাহমি আস্তে আস্তে হাততালি দিয়ে উইশ করে যাচ্ছে। এর মধ্যে ইলেকট্রিক রঙিন লাইট জ্বলতে শুরু করেছে বারান্দায়। কি সুন্দর একটা পরিবেশ। এত কিছু কখন করলি? আমি কিছু টের পেলামও না। শন বিস্ময় নিয়ে শুধালো তাহমিকে। তাহমি তাড়া দিল, সেসব পরে, আগে কেক কাটতে শুরু কর। ওকে। শহন কেক কাটলো। প্রথমে তাহমিকে এক টুকরো কেক খাইয়ে দিয়ে তারপর নিজেও খেলো। তাহমিও খাইয়ে দিল কেক শহনকে। 12:30 বাজলো প্রায়, এখনো কি আমি তোমার সাথে বসে থাকবো? ঘুমাতে হবে না? অনিমা আয়নের কোলে বসে এতক্ষণ ধরে বক বক করে যাচ্ছে। বেচারার উড়ুতে ব্যথা হয়ে গেছে, ধমক দিতেও পারছে না। আর বকলেও ঝামেলা। এখন অনিমা কাঁদা শুরু করলে আরেক বিপত্তি বাঁধবে। এত ছোট মেয়ের সাথে মানুষ কেমনে প্রেম করে সেসব ভাবতে গেলেও নিজেকে আসল বলদ মনে হচ্ছে আয়নের। অনিমা ধীরে সুস্থে এবার কোল থেকে নেমে বিছানায় বসলো। ঘুম এসেছে মেয়েটার চোখে। চোখ মুখ দেখেই সেটা বুঝতে পারছে আয়ন। বিছানায় সোজা হয়ে শুয়ে আয়নের এক হাত ধরে হ্যাসকা টান দিয়ে তার পাশে শুয়ে দিল অনিমা। শোনো না, আমি একটু তোমাকে জড়িয়ে ঘুমাই, তারপর তুমি যেও পরে। আহ্লাদের স্বরে বলল অনিমা। আয়ন গেল তাতে চোটে। তোমার যে মাথা স্ক্রু ঢিলা সেটা জানতাম, কিন্তু ঢিলার বদলে যে সবগুলো যে ড্যামেজ সেটা আজকে বুঝতে পেরেছি। এখন একটা পুরুষ মানুষকে কোনো ভয় ডর নেই, আর না আছে কোনো বাবার ভয়। অনিমা আয়নের কথায় পাত্তা দিল না। আস্তে করে আয়নের বুকের উপর মাথা রেখে আয়নের বুকের উপর আবার হাত রাখলো। আয়ন কিঞ্চিত নড়ে উঠল তাতে। নিঃশব্দে রাতে ফাঁকা ঘরে একটা মেয়ে এত কাছাকাছি থাকলে নিজেকে কত কষ্টে নিয়ন্ত্রণ করতে হয় সেটা বুঝতে পারছি আয়ন। তারপর যদি মেয়েটি ভালোবাসার মানুষ হয় তাহলে তো বেয়ারমন কথাই শুনতে চায় না। এই মেয়ে কি তা বোঝে? শুধু তো থই থই করতে জানে। যা মাঝখানে ধমক খেয়ে শান্ত হয়ে গিয়েছিল, এখন তো পুরোদমে খেপেছে আবার। তুমি চুপ করো তো, কিসের ভয় তোমাকে? কেমন একটা লোক! কোথায় এখন নিজে থেকে দুষ্টামি করবে, 2-4টা রসালো চুম্মু দিবে, তা না করে শাসন করে কেন? জন্মের সময় কি মা মুখে মধু দেয়নি? অনিমা বুকে নাক ডুবিয়ে দিয়ে আয়নের শরীরে ঘ্রাণ নিচ্ছে। তপ্ত নিঃশ্বাসে আয়ন এদিকে জ্বলে পড়ে যাচ্ছে, কিন্তু এইদিকে মেয়েকে সেসব বলতে গেলে আবারও পেয়ে বসবে। আয়ন গম্ভীর কণ্ঠে বলল,
আমার মুখে মধু দেয়নি আসলে, আর নিজের ভেতরের মধু এখন জমিয়ে রাখো। অনিমা, এসব করার বয়স হয়নি তোমার। এসএসসি পরীক্ষা যাক, তারপর সব হবে। আর এখন থেকে তোমার সব কোল্ড বান্ধবীদের সাথে চলাফেরা করবে না। কতগুলো অকালপক্ষ। চুপ করো বললাম। আবার এসব নর্মাল বিষয়, প্রেম করলে করতেই পারে, যার যার পার্সোনাল বিষয়। যদিও আমি ইন্টিমেট হওয়া সাপোর্ট করি না, বাট আজ তো করাই যায় বলো। আয়ন অনিমার কথায় লজ্জা পাবে না কি রাগ করবে বুঝতে পারছে না। এতটুকু মেয়ে কিছু বলছে, এগুলো করাই যায়। এইসব শিখো স্কুল গিয়ে। যখন ছেলেগুলো সব কিছু লুটে পুটে খেয়ে চলে যাবে, তখন তোমার বান্ধবীরা বুঝবে মজা। এরা মজা নিতে আসে, দায়িত্ব নিতে না। ধুর, কাকে কি বোঝাচ্ছি আমি। শরতবাল, আমি বাসায় যাব। এরকম করলে কিন্তু আর কখনো ডাকলেও আসবো না অনিমা। আয়নের নীরব হুমকিতে কিছুটা ভয় পেয়ে গেল অনিমা। খানিকক্ষণ চুপ থেকে দূরে সরে শুয়ে পড়ল। ঠিক আছে যাও, আর সাবধানে যেও। শুভরাত্রি। আয়ন হাঁপ ছেড়ে বাঁচল। দ্রুত উঠে দাঁড়ালো সে। জানালার দিকে এগিয়ে গেল কয়েক কদমে, কিন্তু আবারও পেছনে ফিরে তাকালো একবার। মেয়েটা এরই মধ্যে চোখ বন্ধ করে ফেলেছে। আয়ন দ্রুত পা ফেলে অনিমার পাশে দাঁড়িয়ে ঝুঁকে কপালে ঠোঁট ছুঁয়ে দিয়ে আবারও জানালার পাশে গিয়ে দাঁড়ালো। অনিমা ইচ্ছে করে চোখ বন্ধ করে চুপ করে আছে, কারণ তাকিয়ে থাকলে এই ছোঁয়াটুকু তার জুটত না। তৃষা, আই এম সরি ডিয়ার, প্লিজ বইগুলো নাও। সামনে তোমার পরীক্ষা, না পড়লে কিভাবে হবে? হ্যাঁ। পর টেবিলে বসে তৃষা ফোনে পিডিএফ দেখে পড়ছে। বই ছিঁড়ে ফেলার পর বিভিন্নভাবে খোঁজাখুঁজি করে পিডিএফ জোগাড় করেছিল। রাতে বাসে ফেরার সময় অনেক আবার বই কিনে নিয়ে এসেছে। তৃষাকে অনেকবার সাদার পরও সে বইগুলো ছুঁয়ে অবধি দেখেনি। আপনাকে সেসব ভাবতে হবে না। রাত 1টার বেশি বাজতে চললো। আপনি ঘুমাতে যান ডাক্তার সাহেব। আমার পড়া শেষ হলে আমি ঘুমাবো। আর যদি অন্য কিছু প্রয়োজন হয় তবে চলুন। আপনার প্রয়োজন মিটিয়ে তারপর আমি পড়তে বসবো আবার। তৃষার ভাবলেশীন কথাগুলো অনেকের বুকে তীরের মতো বিঁধল। অনেক নিজেও তো চায় না ওরকম করতে, কিন্তু হঠাৎ পুরনো স্মৃতিগুলো এসে সব কিছু এলোমেলো করে দেয়। মনে হয় তৃষাও হারিয়ে যাচ্ছে কিংবা যাবে। আগে সমস্যাটা সামলে নিতে পারত অনেক, কিন্তু বিয়ের পর তো তৃষা কাছে আসার ভয়টা বেড়ে গেছে। তৃষা তো জানে তার অতীত, তবুও কেন বোঝে না এই পৃথিবীতে কি কেউ কাউকে বোঝে না। অনেক তৃষা পায়ের কাছে ফুলরে বসে পড়ল। বইগুলো ফুলরে রাখা। তৃষা চমকালো খানিকটা। অনেকের দিকে দৃষ্টিপাত করতে ভীষণ মায়া লাগছে তৃষার। মানুষটা কি এরকমই, নাকি কোনো সমস্যা হচ্ছে তার? তৃষা, এইভাবে বলো কেন? আমি কি শুধু শারীরিক চাহিদা মেটানোর জন্যই তোমাকে বিয়ে করেছি? বিশ্বাস করো তৃষা, আমি চাই না তোমাকে কষ্ট দিতে, তবুও দিয়ে ফেলি। অনেকের অসাধ্য তৃষাকে আঘাত করছে হৃদয়ে। তৃষাও চেয়ার ছেড়ে ফ্লোরে বসে পড়ল। হাতে হাত রাখলো অনেক। তৃষা এগিয়ে গিয়ে দুজনের মাথা ঠেকালো মাথায়। আমিও আপনাকে আঘাত করে কথা বলতে চাইনি। আমার মন মানসিকতা খারাপ থাকে। বিয়ের আগে যে আপনাকে পেয়েছিলাম, বিয়ের পরে সেই আপনাকে আমি পাচ্ছি না। সম্পূর্ণ আলাদা মানুষ মনে হচ্ছে আমার, যেন একের ভিতরে দুইটি সত্তা বসবাস। অনেক চমকালো। মস্তিষ্কে একটা কথাই বারবার আনাগোনা করতে লাগলো, একের ভেতর দুটি সত্তার বসবাস। আসলে কি তেমন কিছু? তার কি কোনো মানসিক রোগ হয়েছে? নিজেকে সামলে নিল লোকটা। আলতো করে নাকের ডগায় ঠোঁট ছুঁয়ে দিল তৃষার গাল বেয়ে টপ টপ করে পানি ঝরছে। অনেক আলগোছে পানিটুকু মুছে দিল। তৃষা, আমি ডাক্তার দেখাবো। আমি সব রকমভাবে চেষ্টা করব নিজেকে স্বাভাবিক রাখার। তুমি একটু ততদিন আমাকে সহ্য করে নাও, লক্ষ্মী বউ আমার। ঠিক আছে, আমিও চাই আমাদের একটা সুন্দর সংসার হোক, দুজনের সুখের সংসার। তার জন্য আমি অবশ্যই ধৈর্য ধারণ করব। তৃষা নিজে থেকে জড়িত হলো অনেককে। অনেক তৃষার মাথায় হাত বুলিয়ে দিয়ে মাথায় তালুতে ওষ্ঠ ছুঁয়ে দিল। সকালবেলা তড়িঘড়ি করে বাসার কাজকর্ম শেষ করে বাসা থেকে স্কুলে যাওয়ার উদ্দেশ্যে বের হয়েছে তাহমি। এমনিতেই বাসে করে যায়, তবে মাঝে মধ্যে আবার রিকশায় চড়েও যাওয়া হয়। আজকে অবশ্য বাসে উঠেছে। লোকাল বাসের হেল্পারগুলোকে ভীষণ অসহ্য লাগে তাহমির। লাগার অবশ্য কারণ আছে। এই যে একটু আগে ওভারব্রিজের নিচে নেমে রাস্তার পাশে দাঁড়িয়েছিল তাহমি। বলার অপেক্ষা রাখে না, বাসের জন্য অপেক্ষা করছিল। এর মধ্যে একসাথে দুটো বাস থামলো। দুজন হেল্পার সামনে এসে শুরু করলো প্যাসেঞ্জার নিয়ে কাড়াকাড়ি। একজন বলতেছে, আপা
আমাকে বাসে আহেন, একের সামনে সিট আছে। অন্যজন আবার বলল, আরে তোরা আর কি সিট দিবার পারবি? আফা এদিকে আয়েন, একবারে জানালার পাশে সিটটা দিয়া দি মনে, ফুরফুরা বাতাস খায়ান। শেষমেশ বিরক্ত হয়ে তাহমি একটা বাসেও ওঠেনি, পরে বাসে উঠে বসেছিল। আরে তাহমি না, কত বছর পরে দেখা হলো। হঠাৎ পুরুষালী আওয়াজে ভাবনায় ছেদ ঘটল তাহমির। ঘাড় ঘুরিয়ে চোখ তুলে তাকালো সেদিকে, এক পলকে চিনতে পারল লোকটা। তার কলেজের ক্লাসমেট ছিল, অথবা বলা যায় তাহমির প্রথম প্রেম। হ্যাঁ, কেমন আছিস শ্রেয়ন? স্বাভাবিকভাবেই জিজ্ঞেস করলো তাহমি। শ্রেয়ান হাসলো একটু, লম্বা নিঃশ্বাস ফেলে বলল, পাশের সিট তো খালি, আগে না হয় বসি, তারপর কথা বলবো। তাহমি কিছুটা ইতস্ততভাবে বলে, হ্যাঁ বস। শ্রেয়ান বসলো পাশের সিটে। তাহমি জানালার দিকে সিটে বসেছে। আছি আলহামদুলিল্লাহ, তোর খবর কি? বিয়ে টিয়ে করছিস নাকি? হ্যাঁ বস, আলহামদুলিল্লাহ ভালো। কেন, তুই কি বিয়ে না করে দেবদাস হয়ে বসে আছিস? সেটা নয়, তবে বিয়ে করিনি এখনো। তোর তো বিয়ে করার কথা না? বিয়ের সাথে তো বিশেষ পছন্দ ছিল না। চলন্ত বাস মাঝে মাঝে থেমে আবারও চলছে, কখনো ঝাঁকি খাচ্ছে তো কখনো সমানভাবে চলছে। তাহমির অপ্রস্তুত লাগছে ভীষণ। কেন লাগছে নিজেও জানে না, যদিও সেরকম সিরিয়াস টাইপের রিলেশনশিপ ছিল না শ্রেয়ানের সাথে। তবুও কিছু স্মৃতি তো আছে, তবে সেসব নিছকই অতীত। অতীত বর্তমানে প্রভাব ফেলে। আমার বিয়ে হয়ে গেছে সহনের সাথে। কি? শ্রেয়ান ছোটখাটো একটা শখ খেল, মনে হয় অবিশ্বাসের দৃষ্টিতে তাকিয়ে আছে তাহমির দিকে। তাহমি মৃদু হেসে বলল, শ্রেয়ন, চলতি পথে অতীত আমাদের সামনে এসেই পড়ে, তাই বলে বর্তমানের সামনে অতীতকে প্রশ্রয় দিতে নেই। আমাদের সম্পর্ক এখন শুধু ক্লাসমেট ছিলাম। আমার সংসার আছে, তুইও বিয়ে করে নিবি আশা করি। সত্যি বলতে আমি বিয়ে কেন করিনি আমি নিজেও জানি না। ভেবেছিলাম হয়তো একদিন তোর সাথে দেখা হবে, আরেকবার সুযোগ চাইব, মিস হয়ে গেল। শালা সহন মাঝখান থেকে গোল দিল। যাকগে, কংগ্রাচুলেশন। ধন্যবাদ দোস্ত, একদিন বাসায় আসিস তাহলে, আমার গন্তব্য এসে গেছে। বাস থামল। হেল্পার যাত্রীদের উদ্দেশ্যে বারবার জায়গার নাম বলে যাচ্ছে, কেউ নামার থাকলে নেমে যায়। ঠিক আছে, বিয়ের কার্ড দিতে যাব, একেবারে ভালো থাকিস। সেম টু ইউ। তামি বাস থেকে নামতে জানাল দিয়ে বাইরে দৃষ্টিপাত করে দীর্ঘশ্বাস পেল শ্রেয়ান। সেদিন একটু সিরিয়াস হলে আজকে মানুষটা তার ঘরে থাকতো। এই আফসোস কখনো ঘুচবে না শ্রেয়ানের। তাহমি ছাড়া শ্রেয়ান ভালো নেই এমন না, কিন্তু তাহমির শূন্যতা আজীবন তার জীবনে থেকে যাবে। একজন গেলে একজন আসে ঠিক, কিন্তু সেও চলে যাওয়া একজনের মতো আর হয় না দ্বিতীয় কেউ। প্রত্যেকটা মানুষের উপলব্ধি আলাদা। আকাশে কালো মেঘ জমেছে, দূর থেকে দেখলে মনে হয় কালো রং করেছে কেউ। ঘনকাল মেঘেরা আর ঠান্ডা হওয়া কালবৈশাখী আভাস দিচ্ছে। এখন সময় দুপুরবেলা। রান্নাঘরে টুকটাক কাজ শেষ করে ফরিদা খান গোসল করতে ওয়াশরুমে ঢুকেছেন। আজকে শুক্রবার বলে তাহমি সহন বাসায় আছে। তাহমি দুপুরে খাবারগুলো ডাইনিং টেবিলে গুছিয়ে রেখে ছাদের দিকে এগুলো। বৃষ্টি হলে সব জামা কাপড় ভিজে একাকার হয়ে যাবে। ছাদের সিঁড়ি পর্যন্ত উঠতেই সহনের গলার আওয়াজ শুনতে পেল সে। কারোর সাথে ফোনে কথা বলছে সে। আবহাওয়া এমন, তার মধ্যে ছাদে বসে কেন থাকতে হবে? থাকবি যখন কাজ করে খাবি। তামি গুটি গুটি পায়ে এগিয়ে গেল ছাদের উত্তর পাশের বেঞ্চের দিকে। ওকে মিস্টার শেখর, আপনি আগামীকাল অফিসে আসুন, আমরা বাদবাকি কথা তখন না হয় সেরে নিব। সহনের কথা শেষ হওয়ার অপেক্ষা করছিল তাহমি। ফোন কাটতেই আলতো করে ঘাড়ে কামড়ে দিল সে। শোন লাফিয়ে উঠে দাঁড়ালো, বড় করে চোখ মেলে পেছনে তাকিয়ে দেখলো কিসে কামড়ালো তাকে। তাহমি তো হেসে হেসে শেষ হওয়ার জোগাড় হয়েছে। লোকটা যে কতটা চমকে গেছে সেটা চোখের চাহনি দেখেই স্পষ্ট বুঝতে পারছে তাহমি। তুই এরকম কেউ করে? দূর বেটা, ভয় পেয়েছি। তাহমি সহনের দিকে এগিয়ে পায়ে পা রেখে গলা আঁকড়ে ধরে দাড়ি বুড়ো নাচিয়ে বলল, কি ভেবেছিস ভ্যাম্পায়ার এসে কামড়ে দিল? সহন উত্তর দিল না। দুহাতে শক্ত করে তাহমির কোমর চেপে ধরল। তাহমি শিহরিত হলো, জিহ্বা দিয়ে ঠোঁট ভিজিয়ে নিল সহন। তাহমি সেদিকে তাকিয়ে চোখ বন্ধ করে ফেল। তাহমি ঠোঁটও নিজের জিহ্বা দিয়ে ভিজিয়ে দিল সহন। কোথা থেকে
থেকে থেকে কেঁপে উঠল মেয়েটা। সহন থামল না তাতে। দীর্ঘদিনের দূরত্বতাকে অধৈর্য করে তুলেছে। দুজনে ভেজা ঠোঁট একত্র হলো কয়েক সেকেন্ডের মধ্যেই। হঠাৎ মেঘের গর্জনে নড়েচড়ে উঠল দুজন। দুজনার দিকে তাকিয়ে দূরে সরে গেল। ফোঁটা ফোঁটা বৃষ্টি পড়ছে। চল জামা কাপড়গুলো নিচে দিয়ে আসি, তারপর আবার আসবো ছাদে। কথাগুলো বলতে বলতে দুজন একসাথে সমস্ত জামা কাপড় হাতে নিতে শুরু করেছে। বৃষ্টি থেকে বৃদ্ধি পাচ্ছে। সিঁড়ির দিকে এগুলো দুজন। আবার কেন? ভিজবো দুজন। তাহমি মুচকি হাসলো। শাওনকে এখানে দাঁড় করিয়ে রেখে নিজের সবগুলো জামা কাপড় ঘরে রেখে এলো চট করে। শাওন দাঁড়িয়ে দাঁড়িয়ে তাহমির আসার অপেক্ষা করছে। বাইরে তুমুল বৃষ্টি হচ্ছে, সাথে ঝোড়ো হাওয়া বইছে। মিনিট 5-এর মধ্যেই তাহমি এলো। শাওন কিছু না বলে তাহমিকে কোলে তুলে নিয়ে ছাদের দিকে এগুচ্ছে। ছাদের মাঝখানে এসে দাঁড়ালো। বৃষ্টির ফোঁটা পড়ছে দুজনের গায়ে। বাইরে তুমুল বৃষ্টি হচ্ছে, সাথে ঝোড়ো হাওয়া বইছে। চারিদিকে মেঘে অন্ধকার হয়ে গেছে, মনে হচ্ছে সন্ধ্যা নেমেছে। মিনিট 5-এর মধ্যেই তাহমি এলো। শাওন কিছু না বলে মুচকি হেসে তাহমিকে কোলে তুলে নিয়ে ছাদের দিকে এগোচ্ছে। তাহমির অন্যরকম কিছু অনুভব হচ্ছে। দীর্ঘদিনের শহরের উষ্ণ ছোঁয়া থেকে দূরে ছিল সে। খানিক বাদে ছাদের মাঝখানে এসে দাঁড়ালো শহন। বৃষ্টির ফোঁটা পড়ছে দুজনের গায়ে। তাহমি শহনের মুখশ্রীর দিকে নির্নিমেষ দৃষ্টিতে তাকিয়ে আছে। বৃষ্টির পানি শহনের নাকে ডগা দিয়ে তাহমির ঠোঁট ছুঁয়ে যাচ্ছে। বাজ পড়ল আশেপাশে কোথাও। সে সাথে আটকে উঠল তাহমি। খানিকটা ভয় পেয়েছে মেয়েটা। শন তাহমিকে নামিয়ে দিল কোল থেকে। তারপর শক্ত করে জড়ালো পক্ষে। তা আমি এভাবে বাইরে থাকা ঠিক হবে না এখন। দেশের সব জায়গায় কম বেশি কালবৈশাখী হচ্ছে। হ্যাঁ ঠিক বলেছ, চলো বাসায় চলো, পরে একদিন ভিজবো আবার। এখন শুধু বৃষ্টি না, বেশ ঝড় হচ্ছে। দুজনের সম্মতিতে ছাদ থেকে নেমে গেল দুজন। প্রথমে তাহমি ওয়াশরুমে গিয়ে গোসল সেরে ডাইনিং টেবিলের দিকে এগোলো। তারপর সোহন গোসল করতে ঢুকলো। তাহমিকে ডাইনিং টেবিলের দিকে আসতে দেখে ফরিদা উদ্গ্রীব হয়ে বলেন, কিরে এতক্ষণ ডাকলাম, কোনো সারা শব্দ পেলাম না কেন? ছাদে ছিলাম মামনি, তুমি ওখানে যাওনি? তাহমি চেয়ার টেনে বসলো। ফরিদা আগে থেকে ছেলের বইয়ের জন্য প্লেটে ভাত তরকারি বেড়ে রেখেছেন। শহনের বাবা অফিসে খাবে দুপুরে। কিসের একটা জরুরি মিটিং আছে শুক্রবারও। বিদেশি কোম্পানির সাথে কোনো একটা চুক্তি হওয়ার কথা। তোদের রেখে একা একা খেতে কি ভালো লাগে? আচ্ছা তোমার ছেলেও আসবে এক্ষুনি, ততক্ষণে তুমি শুরু করো বরং। তাহমির কথায় মধ্যে শহরে এসে পৌঁছালো সেখানে। এই তো আমিও এসে গেছি। মা খাওয়া শুরু করো এখন। ফরিদা খান খেতে শুরু করলেন, সাথে তাহমি ও শহনও। মিস্টার চৌধুরী, আপনার বোনকে বিয়ে দিবেন না? আশঙ্কিক এ ধরনের প্রশ্নে হক চুকিয়ে গেল তিশা। আজকে অনেকের সাথে তার চেম্বারে এসেছে তিশা। এতদিন বিয়ে হলো, নিজের স্বামী কোথায় কাজ করে সেসব দেখা হয়নি বলেই আজকে অনেক তিশাকে সাথে করে নিয়ে এসেছিল। হসপিটালের অন্য একজন ডক্টর তিশাকে দেখে হুট করে প্রশ্নটি করলো। অনেক মৃদু হেসে বলল, এমবিবিএস ভালো ডাক্তার পেলেই বিয়ে দিয়ে দেব। তিশা চমকালো। অনেকের হাবভাব বুঝতে পারছে না, তবে সামনে থাকা লোকটার মনে যে লাড্ডু ফুটছে সে বিষয়ে কোনো সন্দেহ নেই তিশার। লোকটা আগ্রহ সহকারে এবার চেয়ার টেনে অনেকের সামনাসামনি বসলো। তাই আজকালকার যুগে এরকম বকা পরে পর্দা করা মেয়ে পাওয়া ভাগ্যের বিষয়। তা ঠিক বলেছেন ডাক্তার সৌরভ। বাই দ্য ওয়ে, আলাপ করিয়ে দিই, উনি ডাক্তার সৌরভ হালদার, আমার কলিগ। আর সৌরভ, এই মেয়েটি আমার বোন নয়, স্ত্রী। আবারও বিয়ে করেছে, তবে সেটা তেমন একটা জানানো হয়নি কাউকে। ডাক্তার সৌরভ হালদার বিষম খেলো। অনেক টেবিল থাকা পানির বোতল সৌরভের দিকে এগিয়ে দিয়ে ফের বলল, আরে নিন নিন, খেয়ে নিন মশাই। সৌরভ কিছুটা অপ্রস্তুত হয়ে গেছে। কাঁপা কাঁপা হাতে পানির বোতল হাতে নিয়ে ঢকঢক করে পানি পান করতে লাগলো। তিশা ঠোঁট টিপে হাসছে। অনিচে এরকম রসিকতা করতে পারে সেটা তিশা আজকেই আবিষ্কার করলো প্রথম। কিন্তু কোথাও গিয়ে ভয় লাগছে তিশার। বাড়ি গিয়ে এটা নিয়ে আবার ঝামেলা করবে না তো? অনেকের ওষুধ চলছে নিয়মিত। তিশা নিজেই উদ্যোগ নিয়ে সাইকিয়াট্রিস্টের কাছে নিয়ে গিয়েছিল। সব পানির বোতল টেবিলে রেখে দিয়ে একটু ধাতস্থ হয়ে পড়ল,
সরি ডক্টর অনিক, ভাবি কিছু মনে করবেন না, আমি আসলে বুঝতে পারিনি। যাই হোক, বিয়ের দাওয়াত পেলাম না, একদিন ট্রিট কিন্তু চাই। অনেক জোরে হাসলো। তিশা মুচকি মুচকি হাসে। আরে আমিও মজা করছি একটু, ইটস ওকে। নেক্সট শুক্রবার আমাদের বাসায় তোমার ইনভাইট রইল। রিমি, খাইরুল ও সবুজকেও বলেছি। ঠিক আছে, তাহলে এলাম এখন। দেখা হবে ভাবি, আল্লাহ হাফেজ। তিশা জবাবে মাথা নিয়ে সম্মতি দিল, কিন্তু কথা বলল না। অনিক যদি রেগে যায় সেই ভয়ে চুপ করে থাকে। ডাক্তার 6 মাসের ওষুধ খেতে দিয়েছেন, সেই সাথে এই কমাস অনেকের মন মতো সব কিছু করতেও বলেছে। তিশা দীর্ঘশ্বাস ছেড়ে সব কিছু তাই মেনে নিয়েছে। ফোনের রিংটনের আওয়াজে নড়চড়ে উঠল তিশা। অনেক টেবিলে রাখা ফাইলের দিকে নজর বুলিয়ে দেখছে। আয়ন কল করেছে। দ্রুত কল রিসিভ করলো তিশা। আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছো তোমরা? বোনের আওয়াজে হৃদয় শীতল হয়ে গেছে আয়নের। আসবে করেও এতদিন বিভিন্ন কারণে আসা হচ্ছিল না এদিকে। আজকে না বলেই চলে এসেছে তিশাদের বাড়ি। আলহামদুলিল্লাহ, তোরা কেমন আছিস? আর তোরা কোথায়? আমি তো তোদের বাড়ির সামনে দাঁড়িয়ে আছি। তিশা চমকালো, ভাই এসেছে তার বাড়ি। বসা থেকে উঠে দাঁড়ালো তিশা। সেটা দেখে অনেকে বুঝলেও গুরুত্বপূর্ণ কিছু হয়েছে। আমি ওনার সাথে হসপিটালে এসেছি ভাইয়া, তুমি থাকো, আমি 30 মিনিটের মধ্যে আসছি। ঠিক আছে, সাবধানে আয়। কল কেটে দিতে তিশা দেখে অনেক উৎসুকভাবে তাকিয়ে আছে ওর দিকে। ভাইয়া এসেছে আমাদের বাসায়? বাহ, চলো তাহলে বাসায় যাই। এমনিতেই রোগী কম আজকে, তাছাড়া অন্য ডাক্তাররা আছে। যাবে তুমি? হাত ঘড়ির দিকে তাকিয়ে সময় দেখে নিল অনেক। 12:40 বেজে গেছে। জোহরের আজান দিতে তো বেশি সময় বাকি নেই। তোমাকে গিয়ে রান্না করতে হবে আবার। বাসায় তো শুধু ডাল, মাছ আর রান্না করা ভাত রেখে এসেছো। আয়ানের জন্য মাংস রান্না করবে তো? আগে বাসায় যাই, তারপর সেসব দেখা যাবে। ভাইয়া তো চলে যাবে না এখনই, বিকেলে না হয় মাংস রান্না করব। ঠিক আছে, চলো, তুমি যা ভালো মনে করো তাই হবে। অনেকের পিছনে পিছনে তেসব বাড়ির পথে এগোচ্ছে। মানুষটা এখন যেমন আছে সবসময় যদি তেমন থাকতো। দীর্ঘশ্বাস ছেড়ে গাড়িতে উঠে বসলো তিশা। ডাইনিং রুম থেকে নিজের রুমে এই নিয়ে 3 বার গেল সহন। তামির খাওয়া শেষ হচ্ছে না কেন, সেই নিয়ে বহুত রাগ হচ্ছে নিজের উপর। অথচ এতে নিজের সাথে রাগ করার কোনো কারণ আছে? রাগ করবে তাহমির সাথে, তা না করে নিজেকে গালিগালাজ করে যাচ্ছে লোকটা। না, 3 বার গেল, আরেকবার গিয়ে দেখবে। তামির কাজ শেষ হলে ভালো, নয়তো সোজা ঘরে গিয়ে আজকে নিজেই বিছানা গুটিয়ে মশারি টানানোর কাজ করবে। কপাল খারাপ লোকটা। তামি খাওয়া শেষ করে শাশুড়ির সাথে গল্প জুড়ে বসেছে। দুপুরে অধরের রোমাঞ্চ তো পূর্ণ করতে হবে রাতে, সেসব কি মেয়েটার মাথায় নেই? শন বিরক্ত হয়ে নিজের ঘরে চলে গেছে। প্রথমে ভালো করে ঝেড়ে ঝেড়ে বিছানা পরিষ্কার করলো। এত জোরে ছাড়ছিল বিছানা, মনে হচ্ছিল বিছানা ময়লার অভাব নেই। তারপর গেল মশারি টানাতে। মশারি টানিয়ে বালিশে মাথা রেখে শটান হয়ে শুয়ে পড়ল সে। এরই মধ্যে দরজা বন্ধ করার আওয়াজ ভেসে এলো কানে। তাহমি ঘরে ঢুকে দরজা আটকে দিল। বিছানার দিকে দৃষ্টিপাত করতে হাসলো একটু, এগিয়ে গিয়ে বসলো এক পাশে। আজকে সব নিজে থেকেই করে ফেললে? কথা কম, কাজ বেশি। শহন তাহমিকে মশারির বাইরে থেকে ভেতর নিয়ে শুয়ে দিল। নিচে তাহমির এক হাত সোজা করে তাতে মাথা রেখে শুয়ে পড়ল। তাহমি ঠোঁট টিপে হাসছে। কিসের কাজ এখন? কর ঢং কর। মেয়েদের কাজ তো ঢং করাই। তোরা বুঝবি, তোদের জামাই জ্বলে পুড়ে যাচ্ছে, তবু জিজ্ঞেস করবি কি হয়েছে। শহনের কথাই খিলখিল করে হেসে উঠল তাহমি। শহন দিল মুখ ভেঙচি তাতে। এজন্যই বলে কারোর পৌষ মাস আর কারোর সর্বনাশ। শহনেরও এখন সর্বনাশ হচ্ছে, আর তার বইয়ের হাসি দেখে গা পিত্তি জ্বলে যাচ্ছে। তাহমি আহ্লাদি হয়ে বলল, আরে বেচারা বর আমার। এই চুপ কর, কথা বলবি না একেবারে। গায়ের উপর উঠে বস তো আগের মতো, তারপর একটা চুমুখা ঠোঁটে। ছি, কি নির্লজ্জতা, কি নির্লজ্জতা। তা আমি বেশি হয়ে যাচ্ছে কিন্তু। শহন দাঁতে দাঁত খিচিয়ে কথাটি বলল। তাহমি আলতো করে শহনের মাথায় হাত বুলিয়ে দিল। শহন এক হাত তাহমির পিঠের নিচে ঢুকিয়ে অন্য হাত উদরে রেখে তাহমিকে নিজের শরীরের উপর তুলে নিল। দুজন দুজনের দিকে তাকিয়ে রইল খানিকক্ষণ। শোন। হ্যাঁ বল। আজকে ঘুমোতে দে। তাহমির কথায় কিছু একটা ছিল, শহন না বলতে পারল না। না বলা সমস্যা যেন চোখের ইশারায় বুঝে গেছে সে। ঠিক আছে, তবে আমার বুকে মাথা রেখে ঘুমাবি। অবশ্যই ডিয়ার বর। ওকে,
শুভরাত্রি। মিষ্টি রাত্রি। তাহমি হেসে বুকে মাথা রাখলো প্রিয়তম স্বামীর। সহন তাহমিকে বুকে জড়িয়ে নিশ্চিন্তে ঘুমের দেশে পাড়ি জমালো। ঘুম ঘুম চোখে বালিশের পাশে হাঁটতে ভাইব্রেট হওয়া ফোনটা হাতে নিল আয়ন। কার ফোন দেখার মতো হুঁশ না থাকাই এমনই রিসিভ করে কানে লাগালো ফোন। কিন্তু অপর প্রান্তে থাকা মানুষটির প্রতিক্রিয়া শুনে প্রায় 10 সেকেন্ডের মধ্যেই বড় বড় চোখ করে আশেপাশে তাকিয়ে শোয়া থেকে উঠে বসলো আয়ান। বোনের বাড়ি থেকে এসেছিল দুদিন আগে। বোন আর বোনের জামের আবদারে থেকে গেছে এই কদিন। অনিমা, কি হয়েছে তোমার? এভাবে হু হু করে কাঁদছো কেন? আয়ন ব্যতিব্যস্ত হয়ে উঠল। অনিমা কোনো উত্তর না দিয়ে মরার মতো কাঁদতে ব্যস্ত এখনো। আয়ন খুব কষ্ট করে ধৈর্য ধরে চুপ করে আছে। এমিকে বারবার জিজ্ঞেস করে লাভ নেই। নিজে না বলে কান্নার কারণ আয়নের পক্ষে ধমকে জানা সম্ভব নয়, তাই চুপ করে রইল মিনিট 5। ততক্ষণে অনিমার কান্নার বেগ কিছুটা কমেছে। কাঁদো কাঁদো গলায় বলে অনিমা, আজ 2 দিন হয়ে গেল তোমাকে দেখি না, রাতে জড়িয়ে ধরি না, আমার বুকে খালি খালি লাগে রে। আমার এখন কি হবে বলো? আমার আর ভালো লাগে না কেন? খুব করে একটা ধমক দিতে ইচ্ছে করলো, সেটা পারছে না আয়ন। ছোট মেয়ে, ধমক দিলে আবার অন্য ঝামেলা। খাওয়া দাওয়া বন্ধ করে অসুস্থ হয়ে যাবে। অনিমা, আমি আজ বিকেলে রওনা হব, রাতের মধ্যে বাসায় ফিরবো। সেই হিসেবে কালকে আমাদের দেখা হবে ইনশাল্লাহ। এবার চোখ মুখ ধুয়ে এসো, যাও। পরশু? কালকে? না থাক, ঠিক আছে, কিন্তু দেখা হবে। আর কিচ্ছু হবে না, আমাকে জড়াবে না বুকে। আল্লাহ, এ মেয়ের অদ্ভুত আচরণে অতিষ্ঠ হওয়ার জোগাড় হয়েছে আয়ন। এইটুকু মেয়ের মাথায় সব 18+ চিন্তা সারাক্ষণ। মাঝে মধ্যে আয়নের ইচ্ছে করে এখনই বিয়ে করে বিয়ের স্বাদ ঘুচিয়ে দিতে। আয়ন লম্বা করে শ্বাস নিল, নিজেকে শান্ত করে বলল, তোমার যা যা লাগবে সব হবে, ওকে? এখন চুপচাপ ঘুমাও, আর আমাকেও ঘুমাতে দাও। ঠিক আছে, লাভ ইউ অ্যান্ড 2। তুমি আবার কি বলো? লাভ ইউ টু। আরেকটা পাপ্পি দাও। উম্মার 14 গোষ্ঠীর তুষ্টি। আয়ন বিড়বিড় করে বলল কথাটা। অনিমা শুনতে পায়নি ঠিক মতো, তাই আবারও জিজ্ঞেস করলো। আয়ন চোখ বন্ধ করে কোনো রকমে নিজেকে নিয়ন্ত্রণ করে বলল, উম্মা, লাভ ইউ 2, 3, 4, টাটা। টাটা। অনিমা কোল কাটতেই হাঁপ ছেড়ে বাঁচল আয়ন। দিন যত যাচ্ছে অনিমার পাগলামি বৃদ্ধি পাচ্ছে। আগে তো তাও টিচার ছিল, একটু আধটু ভয়ডর পেত মেয়েটা, কিন্তু এখন সে তো উল্টো ডোন্ট কেয়ার মুডে থাকে সব সময়। যত সব ন্যাকামি মার্কা কার্যলাপ আছে সব কিছুই করে সে। এজন্যই দামড়া ছেলেদের নির্বিদের সাথে প্রেম করতে নেই। মনে মনে এসব বলে নিজেকে গালিগালাজ করলো আয়ন। তারপর ফোনটা রেগে মেগে খাটের নিচে রেখে ফের ঘুমানোর চেষ্টা করলো। সকাল 5টা বেজেছে সবে, এখনও ঘন্টা 3 ঘুমানোর প্ল্যান আছে আয়নের। বিকেলে বাসে উঠে বাড়ির দিকে রওনা দিবে। বোনের সংসার বেশ ভালোই চলছে, সেজন্য মনে মনে ভীষণ প্রশান্তি অনুভব করেছে আয়ন। স্কুল শেষে আজকে একটু বাবার বাড়ি যাবে বলে ঠিক করেছে তাহমি। শরীরটা কেমন লাগছে কদিন ধরে, প্রেশার কমে গেছে খুব। মাকে দেখতে ইচ্ছে করছে, হঠাৎ আয়ন বাড়িতে নেই। মা একেবারেই একা ভেবে বিকেলে যাওয়ার প্ল্যান করেছে তাহমি। শন একবার বলেছিল ও নিজেও অফিস শেষ করে শ্বশুরবাড়ি যাবে, কিন্তু তাহমি মানা করে দিয়েছে। সবসময় না বলতে যেতে হবে কেন? যে কোনো জায়গায় নিজের মূল্য বজায় রেখে চলতে হয়। তাই আজকে রাতের মতো বিচ্ছেদ হয়েছে দুজনার। আসরের আজানের কিছুক্ষণের মধ্যেই তাহমি তার বাবার পাশে পৌঁছে গেছে। আয়নকে কল করেছিল তাহমি, জানিয়েছে সে বাসে আছে। বাসায় পৌঁছাতে পৌঁছাতে রাত 1টা কিংবা 2টো বাজতে পারে। তাহমি, সহন এলো না কেন? কিছু আবার হয়নি তো? বসার ঘরে সোফায় বসে আছে মা ও মেয়ে। মায়ের কথায় নড়েচড়ে উঠল তাহমি। সত্যি বলতে তো কিছু হয়নি, সেসব মাকে বলা সত্ত্বেও মা একই প্রশ্ন করে যাচ্ছে। কিছু হয়নি তাহলে এলো না কেন? ঝগড়া করে এসেছিস নাকি? আরে না, এমনি আসতে পারি না। বলো। পারবি না কেন? কিন্তু বিয়ের পর কখনো একা আসতে পারবি না। হয় তুই এখনই বাড়ি চলে যাবি, নয়তো সহনকে কল দিয়ে আসতে বলবি। মাগরিবের আজান হয়নি এখনো, আরামসে চলে যেতে পারবি তুই। মায়ের কথায় থমকালো তাহমি। উনি আসলেই ওর মা। জামাইকে সাথে আনলে না বলে ফেরত পাঠিয়ে দিতে চাইছেন। তাহমি ক্লান্ত ভঙ্গিতে বলল,
আরে না, এমনি আসতে পারি না, বলো। আসতে বললাম মেসেজ করে সহনকে। এবার ঘরে যাই আমরা। যা, গিয়ে বিশ্রাম কর, সহন এলে আমি ডেকে দিব। দিও। তামি নিজের ঘরের দিকে এগোলো। বাড়িটা কেমন ফাঁকা ফাঁকা লাগছে আজ। তিশার বিয়ের পর আজকে প্রথমে এ বাড়িতে এলো তাহমি। ছোট বোনটার অনুপস্থিতি খুব পোড়াচ্ছে তাহমিকে। যদি আসার আগে কল দিয়ে যদিও আসার আগে কল দিয়ে কথা বলেছে তিশার সাথে, তবুও চোখে দেখার ফোনে কথা বলার মধ্যে পার্থক্য অনেক। ভাই আজ জলদি যাচ্ছেন যে? শনকে অফিস থেকে বের হতে দেখে দারুণ সালমান জিজ্ঞেস করলো হেসে। শন দাঁড়িয়ে গেল, একটু হাস্য মুখে বলল, শ্বশুরবাড়ি যাব সালমান ভাই, তুমিও বিয়েটা করে নাও। দীর্ঘশ্বাস ছেড়ে মলিন হাসল সালমান। সাবধানে যেও তবে। আচ্ছা সালমান ভাই, এলাম। শন বেরিয়ে গেল অফিস থেকে। সালমান চোখ বন্ধ করে হারানো পেয়সীর মুখশ্রী দেখে নিল একবার। এই পৃথিবীতে সব পুরুষ পেয়সীকে হারিয়ে নতুন করে স্বপ্ন দেখতে পারে না পেয়সীকে ছাড়া নিজের অস্তিত্ব ভাবতে। সালমানও ঠিক সেই ধরনের পুরুষ। তৃষা, এই তৃষা, আরে আর কতক্ষণ লাগবে তোমার? 5 মিনিট হয়ে গেছে তো। অনেক বসার ঘরে কখন থেকে পায়চারি করে যাচ্ছে। স্কাই ব্লু কালারের শার্ট আর জিন্সের প্যান্ট পরে দারুণ লাগছে লোকটাকে। শপিং করতে বেরোবে দুজন। তিশা রেডি হতে হতে প্রায় আধা ঘন্টা পেরিয়ে গেল, তবুও রেডি হওয়া হলো না এখনও তার। ছুটির দিন বলেই আজকে অনেকের সাথে বাইরে যাবে বলে ঠিক করেছে তিশা। ওষুধ নিয়মিত চলছে অনেকের। আগে থেকে মানসিক স্বাস্থ্যের উন্নতি হয়েছে বটে। যতটুকু সমস্যা আছে ততটা তিশা মানিয়ে নিয়েছে। চাইলেই সহজে সমস্যার অজুহাত দিয়ে তিশা অনেককে ছেড়ে দিতে পারে, কিন্তু ভালোবাসা মানুষকে এত সহজে কিভাবে ছাড়বে সে? আর যাই হোক, মানুষটা তো ভালোবাসার অভাবেই আজ এরকম হয়েছে। ভালোবাসার কাঙ্গালের মতো বড় কাঙ্গাল কি আছে পৃথিবীতে? তৃষা, তোমার 5 মিনিট আর শেষ হচ্ছে না আধ ঘন্টা থেকে। তিশা হন্তদন্ত হয়ে বেডরুম থেকে বেরিয়ে এলো। হোয়াইট অ্যান্ড বেবি পিঙ্ক কালারের কম্বিনেশনের 3 পিস পরেছে তিশা, সাথে ম্যাচিং করে বেবি পিঙ্ক কালারের হিজাব পরেছে। বেচারি এখনও ওনা নিয়ে টানাটানি করছে ঠিক করার জন্য। সেটা দেখে অনেক ফিক করে হেসে দিল। তিশা মুখ বেঁকিয়ে বলল, অমন করে হাসার কি হলো শুনি? হাসবো না বলছো? হ্যাঁ, একদম হাসবেন না। আমার ওড়না ঠিক করা দেখে দুষ্ট লোক একটা। অনেক তিশার দিকে এগিয়ে ওনার হিজাব পিন মেরে দিল। হ্যাঁ, বউয়ের কাছে পৃথিবীর সব পুরুষই একটু আধটু দুষ্টু তো বটেই। তা হলো মহারানী, হলে চলুন, এগোতে হবে। অনেক হাত সামনে বাড়িয়ে দরজার দিকে ইশারা করে বলল। তিশা মাথা নেড়ে বলে এগোলো সেই দিকে। এমনিতেই শুক্রবারে সব জায়গায় একটু বেশি ভিড় থাকে। ছুটির দিনে সবাই আসে কেনাকাটা করতে ঘুরতে। তিশা অনেকের সাথে কথা বলে ঠিক করেছে সামনের সপ্তাহে বাবা বাড়ি যাবে তিশা। অনেকও যাবে সাথে। সেজন্য বাবা বাড়ির সবার জন্য দিনাদের জন্যই শপিং করতে আসা আজকে। শপিং মলে ঢুকেই প্রথমে শাড়ি কিনতে দাঁড়ালো তিশা। রোগাসোগা একজন লোক দাঁড়িয়ে, উনি দোকানি। মামা, ইন্ডিয়ান তন্দুর জামদানি দেখান তো। ঠিক আছে। দোকানি একের পর এক শাড়ি বের করলো। দেখে শুনে দুটো শাড়ি পছন্দ করলো তিশা, একটা নিজের জন্য আর একটা তাহমির জন্য। আচ্ছা। দোকানি আবারও প্রফেশনালভাবে কয়েকটি শাড়ি বের করলেন। যথারীতি পছন্দ করলো তিশা, কিন্তু বিপত্তি বাঁধল দামের বেলায়। দোকানদার বলল প্রিন্ট কাঞ্চিভারাম কাতান শাড়ির দাম 2500। তিশা বলেছে 2000। এরকম কিছুক্ষণ দামাদামি করে নিজেদের মন মতো দামি শাড়িগুলো কিনে দোকান থেকে বেরিয়ে এলো তিশা ও অনেক। গোটা সময় দোকানে দাঁড়িয়ে অনেক একটা কথাও না বলে বইয়ের দামাদামি ট্যালেন্ট দেখছিল। বাইরে আসতে মুখ খুলল সে। তোমাকে শপিং করতে নিয়ে না আসলে তো জানতেই পারতাম না যে 1000 টাকার জিনিস 500 টাকায় পাওয়া যায়। তিশা বিজয়ীর হাসি হেসে বলল, ঠিক আছে, চলুন মহারানী, অন্য দোকানে যাই। তাহলে এরপর থেকে সব সময় আমাকে নিয়ে শপিং করতে বের হবেন। ছাই দিয়েছিস, কচু দিয়েছিস, ভয় পেয়ে। বাকি কেনাকাটা সারতে অন্য জায়গায় যাচ্ছে দুজন। আসবে বলার পরও কেটে গেছে একদিন। আয়ন আসেনি গতকাল রাতে। সে নিয়ে অনিমার মন খারাপ হয়ে গেছে খুব। রাতে খাওয়া দাওয়া শেষে মন খারাপ করে বেলকুনিতে দাঁড়িয়ে আকাশের দিকে দৃষ্টিপাত করে আছে মেয়েটা। সামনেই রেজাল্ট দিবে এসএসসি পরীক্ষার। সে নিয়েও একটু আধটু চিন্তা হচ্ছে তার।
তবে বড় টেনশনের নাম হলো আয়ন স্যার। হঠাৎ বাড়ির সামনে রাস্তায় নজর পড়ল অনিমার। শটান হয়ে দাঁড়িয়ে আছে আয়ন, হাতে সাদা কাগজে কালি দিয়ে লেখা আসবো। অনিমা ভেঙচি কেটে ঘরে গিয়ে ফোন হাতে নিয়ে দেখলো আয়ন এর মধ্যে কয়েকবার কল করেছিল। অনিমা ফোন হাতে নিয়ে আবারও বেলকনিতে এসে দাঁড়ালো, কিন্তু সামনে তাকিয়ে আর আয়নকে দেখতে পেল না।